কারো খারাপ চাই না, লোকে শুধু আমার খারাপ চায়। কেন গো আমার পেছনে সবাই লাগো? আমি সব সময় পজিটিভ পজিটিভ ভাবি, ঘরের ভেতর সব সময় পজিটিভ একটা বাতাবরণ তৈরি করতে চাই। কিন্তু দেখো লোকে কি দুষ্টু, দুষ্টু লোকেরা শুধু আমার পেছনে লাগে। আমি কিন্তু কারোর পেছনে লাগি না, আমি খাই দাই আর কি করি, সব সময় পজিটিভ এনার্জি ছড়াই। কে বলছে কথাগুলো? কে বলছে? ওই যে দুজন আছে ওয়াইটিতে, রাম বজ্জাত, তারা ফুল কিনে আনছে। চলো তোমার ফুলের গুষ্টি তুষ্টি করছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। মিথ্যা দিয়ে যাদের জীবন গড়া, তারা মিথ্যা ছাড়া সত্যি কোনোদিন বলতে পারে না। ওয়াইটিতে প্রত্যেকবার যে বিষয়গুলো এনেছে, প্রত্যেকটা বিষয় মিথ্যে প্রমাণিত হয়েছে। আরও একবার মিথ্যে প্রমাণিত হলো কালকে লাইভে যে কথাটা বলেছে যে মৌয়ের বাবা মারা গেছে, এটা নাকি রামপাঠা আর ওই কালীপটকা মানে ওই ঝড়ি পাগলি জানে না। তা আমাদের ওয়াইটির একজন ক্রিয়েটার, সহ ক্রিয়েটার অর্পিতা, ও তার নিজের ভিডিওতে প্রমাণ করে দিয়েছে যে সত্যি সে মিথ্যে কথা বলছে। তার আগে একটু বলে নি, পজিটিভ এনার্জি ছড়ায়। আহারে, একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ে যে নাকি ফুলের মতো গন্ধ ছড়ায়, এত সুন্দর গন্ধ যে মানুষ মূর্ছা যায়, যে নাকি গঙ্গায় গিয়ে স্নান করে পবিত্র হয়, কিন্তু গঙ্গায় দিয়ে আসে কি, তার শ্বশুর বাড়ির লোকজনকে সে বিসর্জন দিয়ে আসে। সেই মেয়েটি বলছে আমি ফুলের মতো পবিত্র, আমি ফুলের মতো চারিদিকে সুবাস ছড়াতে চাই। জানো বন্ধুরা, যেমন আমাদের প্রকৃতিতে সুন্দর সুন্দর ফুল আর সুন্দর সুন্দর ফুলের গন্ধ ছড়িয়ে মানুষকে মোহিত করে, তেমনি কিছু ফুল আছে যেগুলো মানুষের কিংবা জীবজন্তুর প্রাণ সংশয় হয়ে দাঁড়ায়। যেমন ধুতরা ফুল পুজোয় লাগে, কিন্তু ধুতরা ফুলের যে ফলটা আছে কাঁটাযুক্ত, সেটা খেলে নাকি মানুষ পাগল হয়ে যায়। তারপরে কলসপত্রী একরকম ফুল আছে, যারা কি করে কীট পতঙ্গর জন্য ফাঁদ পাতে, কীট পতঙ্গ যখন তার ভেতরে ঢোকে এরকম করে খেয়ে নেয়। এটা হচ্ছে খাদ্যের সম্পর্ক হতেই পারে। কিন্তু আমাদের চুমকি রানী সে নিজের ফুলের মতো পবিত্র বলেছে। তার নাকি মনটা খারাপ, তার বর বলছে চলো বাইরে গিয়ে কিছু খাবার খেয়ে আসি, বাইরে ঘুরে আসি। সে বলছে না গো না, বাইরের খাবার খাওয়া শরীরের পক্ষে ঠিক নয়। কোন মুখ দিয়ে কথাটা বললি? সপ্তাহের মধ্যে প্রায় দিন বিকালেই তো তোরা বাইরে বেরিয়ে খাবার খাস, আবার বাইরের খাবার ভালো না, শরীরের পক্ষে ক্ষতি করে। আরে বাবা, ভূতের মুখে রাম নাম যেমন হয়, তেমনি আমাদের এই ঝড়ি পাগলি বলছে যে বাইরের খাবার নাকি ক্ষতিকারক, শরীর খারাপ করবে। তা বাইরে গিয়েছে পজিটিভ আবহাওয়া তৈরি করার জন্য, কি করবে, ফুলদানি কিনে নিয়ে এসছে আর কিছু ফুল কিনেছে, জারবেরা, গোলাপ, রজনীগন্ধা, তারপরে আর কি আনলো, এটাই এনেছে, রজনীগন্ধা, গোলাপ, জারবেরা আর এই তিনটেই এনেছে। এনে ফুলদানিতে সাজিয়ে রেখে তার পাশে দাঁড়িয়ে আম খাচ্ছে মনে হচ্ছে যেন শালা ভিখারি রাস্তাতে উঠে আছে, জীবনে কোনোদিন আম খায় নাই, আম খোসা সমেত হাউ মাউ করে ক্যামেরার সামনে খাচ্ছে। একেবারে নিজেরে না নাম্বার 1 ফ্রড। ও নিজেকে ক্যামেরার সামনে কথাবার্তা বলে একেবারে নিজেকে এ ক্লাস তৈরি করতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি তো 3rd গ্রেড একজন। ওরা দুজন হচ্ছে একজন 3rd গ্রেড, মনে হয় যেন ওরা সেই ইয়ের মানে 420 দুই 420 এক জায়গা হয়েছে। যাই হোক, ও বাড়িতে ফুলের গন্ধে মমা করছে। ও সারাদিন লোকের কুচিন্তা করে। তা আমরা সেদিন লাইভে দেখলাম ওকে নাকি ভিডিওতে বলেছে সবাই তোমরা এত আনন্দ ফুর্তি করছো, মৌয়ের বাবা মরে গেছে, সেটা নিয়ে একটা লাইভ করতে। আসলে ওরা তো কন্টেন্টের জন্য বসে থাকে, ওদের ওই ডাল ভাত চাল খাওয়া মন্দ ভালো মন্দ এসব পাবলিক দেখে না, এসব দেখলেও ভিউ বেশি দেয় না। কন্টেন্ট তো চাই, একটা খোঁচা মারা পাচ্ছিল না, আর বক্ষে বিসর্জন দিয়ে এসছে, ফট করে নিজে কিছু বলতেও পারছে না। এখন একটা ক্লু পেয়েছে, মৌয়ের বাবা মরে গেছে। এই খবরটা নাকি ওরা জানতো না, ওরা না জেনেই নাকি ওই ভিডিওটা করেছে ওই দিনের, যে নিজেদের মানে ভালো থাকার জন্য বেশ নাচনা গানা করে একটা ভিডিও দিয়েছে। তা কি এত বড় মিথ্যে কথা তোরা বলতে পারলি? একটা মৃত মানুষের সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলতে পারলি যে তোরা জানিস না? আমি সকালের ভিডিওতে তোমাদের বলেছি যে ও খবর পাবে না, মৌ পাত দিলেও তার গন্ধটা কেমন ও জানে। ওর এলাকায় ওর শ্বশুর বাড়ি বাপের বাড়ি প্রায় পাশাপাশি, হয়তো টোটোয় 10 টাকা ভাড়া, একই গ্রামের এ মাথা ও মাথা হতে পারে কিংবা পাশের গ্রাম। একটা মানুষ মারা গেছে,
তাও মৌয়ের বাবা, মৌকে নিয়ে যে কালচার ওয়াইটিতে হয়েছে, ইউটিউবার হিসাবে মৌয়ের নাম তাদের এলাকায়ও ছড়িয়ে গেছে, এলাকায়ও সবাই জানে মৌয়ের বাবা বাংলাদেশে থাকে। আর বাংলাদেশ থেকে যখন ওরা পাসপোর্ট ভিসা নিয়ে আসে, বেশ কয়েকদিন থাকে, আশেপাশের বাড়িতেও যায়, তার বাবা মাকে নিমন্ত্রণ করে খাওয়ায়, আমরা দেখেছি। তাহলে সেখানে ও জানবে না, এটা আমাদের বিশ্বাস করতে হবে? সকালের ভিডিওতে বলেছি, আজকে আরেকটু প্রমাণ দেব। আমাদের অর্পিতা লাইভ করছিল যেদিন, সকালেই তো আমরা কমিউনিটি পোস্ট দেখেছি কল্লোলের, যে মৌয়ের বাবা মারা গেছে, 10টার মধ্যেই কমিউনিটি পোস্ট দিয়েছে। তারপরে 12:30 নাগাদ অর্পিতা লাইভ করছিল, এবং সেই লাইভের মধ্যে এই মানে কি বলবো, এই কালীপটকা গিয়ে হাজির, ঝড়ি পাগলি হাজির। সেখানে অর্পিতার সঙ্গে তর্ক করছে, কারণ এই অর্পিতা আগে হচ্ছে রুমকির নাম কই, ওই সামটির পক্ষে ভিডিও করতো, মানে চুমকির পক্ষে ভিডিও করতো। তা ওই চুমকির পক্ষে ভিডিও করলে তা হঠাৎ করে ওই যেদিন ওই রক্তের দলাটলা এইসব কি সব দেখিয়েছিল, দেখানোর পর থেকে অর্পিতা পুরো 90 ডিগ্রি ঘুরে গিয়ে ও যেদিন টাকা চুরি করে নিয়ে আসলো, ও তখন প্রতিবাদ শুরু করলো। অ্যাকচুয়ালি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ন্যায়ের পক্ষে থাকি বেশিরভাগ সময়, হয়তো আমাদের অনেক সময় ভুল হয়, ভুল করে আমরা চিনতে পারি না, কিন্তু যখন মোহ কেটে যায় তখন বুঝতে পারি সে কেমন। দেখো, মোহের কি ভুল নেই? হ্যাঁ, টুকটাক ভুল থাকতেই পারে, মানুষ তো, ভুল হয় না কাদের? এক হচ্ছে শয়তান দানব, তাদের হয়, তাদের পুরোটাই ভুল, আর না হয় দেবতা। আমরা মানুষ, মধ্যেখানে দ্বীপ, আমাদেরও ভুল হয়, কিন্তু ভুলের সংখ্যা, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত ভুল করেছে, সেটাই হচ্ছে ভুলের পরিমাণটা, এবং তার ইচ্ছার উপরে নির্ভর করে সে জেনে করেছে না অজান্তে করেছে। তা অর্পিতার লাইভে গিয়ে অর্পিতার সঙ্গে তর্ক বিতর্ক করছিল মৌকে নিয়ে। তখন অর্পিতা বলেছে, আজকের দিনে অন্তত ছেড়ে দাও, বাবাহারা পিতৃহারা মেয়েটাকে আজকের দিনে অন্তত ছেড়ে দাও। তখন ও নিজে বলেছে, ও সরি, আমি জানতাম না তো উনি মারা গেছেন। ঠিক আছে, আরেকজন সেখানে বলেছে, তুমি জানো না মৌয়ের বাবা মারা গেছে? বলছে, না আমি জানতাম না। তার দুদিন পরে তার পরের দিনই ওরা নাচা কোদার ভিডিওতে যখন কমেন্ট করেছে, তার দুদিন পরে ওরা কি করে বলতে বসলো যে আমরা জানি না? কি করে বলতে বসলো? তাহলে এতে কি প্রমাণ হয়? ওরা হচ্ছে একটা মিথ্যাবাদী, ঠক, জোচ্চোর। ওরা ওয়াইটিতে এসে শুধু মিথ্যা কথা বলে, আর যখন ধরা পড়ে যায় তখন আর মুখ লুকানোর জায়গা থাকে না, লজ্জা শরম ঘেন্না পিত্তি কিচ্ছু নেই ওদের। অর্পিতার লাইভে গিয়ে যখন ওই ঝড়ি পাগলি নিজে শুনে আসলো যে মৌয়ের বাবা মারা গেছে, তারপরেও ওরা কি করে বলছে যে আমরা জানি না যে একটা মানুষ মারা গেছে? ওরা জেনে শুনে আনন্দ করেছে, সেলিব্রেশন করেছে, শেওড়াফুলির গঙ্গায় বিসর্জন দিয়ে এসেছে। সেই বিসর্জনে আহুতি হলো মৌয়ের বাবা। আমাদের সবার বাবা আছে। ওই লোকটাকে কত না নোংরা কথা বলেছে, কিন্তু মৌ চুমকির বাবাকে একটা খারাপ কথাও বলেনি। আজকে না আমার খুব খারাপ লাগছে মৌয়ের, যে তুমি কল্লোলকে বিয়ে করেছো আজকে ভালোবেসে। কল্লোল তার মর্যাদা দিয়েছে, কিন্তু কল্লোল এমন একটা পরিবারের ছেলে, যে পরিবারে মনুষ্যত্বহীন একটা জানোয়ার আছে। ওকে জানোয়ারের সঙ্গে তুলনা করলেও জানোয়ারদের ছোট করা হয়। আজকে কি সুন্দর বলতে বসেছে, আমাকে জানানো হয়নি, তোকে টেলিগ্রাম করে জানানো হবে, তাই না? তোর দাদার শ্বশুর মরে গেছে, তোর দাদার একটা মাথার উপর থেকে বট গাছের ছায়া চলে গেছে, তোর বাবা নেই, তোর দাদারও বাবা নেই, একটাই তো বাবা, তাই না? নাকি তোর আবার শ্বশুর বাবা আছে? তেমনি কল্লোলেরও শ্বশুর মশাই মাথায় বটগাছের ছায়া ছিল। কল্লোল আর তার শ্বশুরের ব্যবহার, আচার, কথাবার্তা দেখেছি। শ্বশুরমশাই জামাইকে খুব ভরসা করতেন, আর কল্লোল ও শ্বশুরমশাইকে সম্মান করতেন। এদের এই বাপ, মানে জামাই শ্বশুরকে দেখে মনে হতো বাপ ছেলে। কোনোদিন অসম্মানকর কোনো ঘটনা এদের মধ্যে ঘটেনি। আর কল্লোল সত্যি একটা ভালো ছেলে। মাঝে মাঝে না আমি ভাবি, একই মার পেটে এরকম হয়? দুটো ছেলে, আকাশ আর পাতালের ফারাক। আকাশ আর পাতাল, কোথায় কল্লোল আর কোথায় ওই জানোয়ারটা। ওকে দেখলেই না, ওর মুখটা দেখলেই লোকে ভাববে একদম হাড়ে বজ্জাত ছেলে। তার সঙ্গে বলে না, যেমন মাঠ মারানি তেমনি হচ্ছে না, যেরকম ফেঁচে ঘরামি তেমন হচ্ছে মাঠ মারানি। একদম যেমন বুনল তেমন বাঘা তেঁতুল, দুটো এক সমান হয়েছে। যেমন এই জানোয়ারটা গরুচরের মতো, তেমনি হয়েছে ওই বজ্জাত মহিলাটা।
এই দুটো মানিক জোড় হয়েছে, ওরা শুধু ওয়াইটিতে এসে বদনাম করেছে কাদের? মৌ আর কল্লোলের। কারণ মৌ কল্লোলকে বদনাম না করে ওদের তো থাকার উপায় নাই। আর দেখো কমেন্ট বক্সে গিয়ে একটাও নেগেটিভ কমেন্ট নেই। কিরে, তোকে সবাই ভালোবাসতে শুরু করলো, তাহলে ওই কটা কমেন্ট, আর কমেন্ট কোথায় গেল? তোর বর কি পোস্ট অফিসের চাকরি সাইডে দিয়ে এখন কমেন্ট ডিলিটির চাকরি করতেছে? এই জানোয়ার রামপাঠা, তোরে বলছি না তুই নাইটি পর, তুই জামা প্যান্ট পরে আইসিস কেন? জামা প্যান্ট পরে আইসিস কেন? এই মৌ, 1 ডজন নাইটি পাঠাই দাও তো, আমি তোমার পয়সা দেবো। ওদের ঠিকানায়, ও ঠিকানা তো জানি না, ঠিকানা বল, 1 ডজন নাইটি পাঠাই দেবো। ওই রাম ছাগলটা নাইটি পরে এরম করবে, ওটাই তোর মানায়। ওই সবুজ চুরি পরিস ওর বউ, এই সবুজ চুরি দূরে তোর বরের পাঠাই দে, পড়াই দে। ওই বিটাডারে নাইটি পরে কয়টা সবুজ চুরি পরাই দে। শ্রাবণ মাসে ঠাকুর মানে, ঠাকুরের কাছে কি প্রার্থনা করিস? কার ধ্বংসের প্রার্থনা করিস? দেখিস সেই ধ্বংসের প্রার্থনা যেন তোর নিজের দিকে ফিরে না যায়। এত কিছুর পরেও মৌকে টোন্ট কাটছে, মৌকে টোন্ট কাটছে। যেদিন মনে পড়ে মৌ মিশতে গিয়েছিল ঠাকুর কাজে, মৌ একসঙ্গে মিশতে গেছিল। ও কি মিশেছিল? মেশেনি, কিন্তু মেশেনি, ও ফাঁক ছিল। অ্যাকচুয়ালি আমাদের মৌ সত্যি বোকা, সত্যি বোকা। সে নিজের মতো সবাইকে মনে করে। বিয়ের পরে 3 মাসের মধ্যে শ্বশুরবাড়ি ছেড়েছে। যে ছেলে বিয়ের পরে 3 মাসের মধ্যে বউকে নিয়ে শ্বশুরবাড়ি গিয়ে ওঠে, নিজের বাড়ি নিজের বাপের ভিটে ছেড়ে শ্বশুরবাড়ি গিয়ে ওঠে, সে বারবার প্রতি ভিডিওতে এসে বলে আমাদের চক্রান্ত করে তাড়ানো হয়েছে, আমাদের চক্রান্ত করে তাড়ানো হয়েছে। কে চক্রান্ত করেছে তোদের বিরুদ্ধে? মাকে খেতে দিবি না, মাকে খেতে দিবি না। আর মা তোর কাছে এত ভারী হয়ে গেছে, মায়ের খরচ দিতে হবে বলে তোরা বাড়ি ছেড়েছিলি। নইলে তোদের মতো বজ্জাত একটা বেটা ছেলে আর একটা বজ্জাত হাড়বজ্জাত মেয়ে ছেলে, তোদের চক্রান্ত করে কেউ তাড়াবে? কার ঘাড়ে কটা মাথা? আর বিশেষ করে মৌ, যে তোদের দেখে ভয়ে হকচকিয়ে যায়। কারণ তোরা হচ্ছিস বর্বর জানোয়ার, আর মৌ হচ্ছে ভদ্র। তার বাবা মার শিক্ষায় সে চলে, তোদের মতো চোখ বুঝে মিথ্যে কথা সে বলতে পারবে না। কি সুন্দর বলে দিলি, তাই না? এই তোদের একটু বিবেকে বাঁধে না? তোরা যে এই মিথ্যেগুলো বলিস, তোদের বিবেকে বাঁধে না? বারবার বলিস ষড়যন্ত্র ষড়যন্ত্র। ষড়যন্ত্র কে করে বোঝা গেল? অর্পিতার চ্যানেলে গিয়ে যখন ও শুনে এলো যে মৌয়ের বাবা মরেছে, তারপরে এই লাইভটা তোরা কি করে করলি, আর ওই ভিডিওটা কি করে করলি? তোদের এই লাইভটা করে ক্লারিফিকেশন দিতে কে বললো? কে বললো? মৌয়ের বাবার আত্মার শান্তি, পেতাত্মা, আত্মা না আত্মা, শান্তি কামনা করতে কে বলেছে তোদের? কে বলেছে? যাদের তুই, তোর বউ বিসর্জন দিয়েছে, তুই দাঁড়িয়ে থেকে ক্যামেরা করেছিস আর বলেছিস আহারে আমার পরিবারের জন্য এই চুমকি যা করেছে, আমি ওর কাছে দাসত্ব লিখে দিয়েছি, সারা জীবন ওর পা ধুয়ে জল খাবো। কি করেছে তোর পরিবারের জন্য? দেখা তো কি করেছে। ভাতাটা তো করে দিয়েছে ওই তাহেরা তাবাচুনের কমেন্টটা কেন ডিলিট করেছিস রে? সত্যকে নিতে পারিস না, তাই না? তোদের লজ্জা করে না? চোখে আঙুল দিয়ে যখন তোদের মিথ্যেটাকে ধরা হয়, তারপরেও তোরা আসবি আবার ভিডিও করতে, লজ্জা করে না? ওই তো অর্পিতা বলে দিয়েছে যে এত বড় মিথ্যে কথা বলবে আমি ভাবতে পারিনি, যে তোদের সাপোর্ট করতো। বুঝলি তো, তোরা এমন একটা মানুষ যারা তোদের সাপোর্ট, যারা মনুষ্যত্ব আছে তারা করে না, যাদের মনুষ্যত্ব আছে তাদের করে না। তুই পজিটিভ, তোর পজিটিভ দরকার, তাই না? তোর নেগেটিভ দিয়ে আমি তোকে ভরিয়ে দেবো। তুই যা পারিস আমার করে নিস, তুই যা পারিস আমার করে নিস। অসভ্য জানোয়ার কোথাকার। সব থেকে খারাপ হচ্ছে ওই নাইটি পরে, ওইটা বদমাস। এই নাইটি পর, তুই প্যান্ট জামা পরবি না, অন্তত ক্যামেরার সামনে প্যান্ট জামা পরবি না, নাইটি পরে। আর তোর বোর ওই সবুজ চুরি যা কিনে আনছো এ পরে আসবি। বদমাস ছেলে কোথাকারে। আমরা জানি না মৌয়ের বাবা মারা গেছে, তো মৌ নামটা উচ্চারণ করলি, তোর মুখে আটকালো না? তোর মুখে আটকালো না, তাই না? জানোয়ার ছেলে কোথাকার। আজকে দেখলি তো মৌয়ের বাবা কি ভাগ্যবান, যে কত মানে এত সুন্দরভাবে মারা গেছে। বাড়ি থেকে মর্নিং ওয়াকে বেরিয়ে উত্তর দিকে মুখ করে মন্দিরে প্রণাম করে তারপরে তিনি তার দেহ ত্যাগ করেছেন। সেই আমরা গল্প শুনেছি না, আগেকার দিনের সন্ন্যাসী ঋষিরা ধ্যান করতে করতে দেহ ত্যাগ করেন। মরার আগেও মন্দিরে প্রণাম করে পূজারীকে আশীর্বাদ করে তারপরে গিয়ে নিজে একটা ঘরের বারান্দায় দেহ ত্যাগ করেছেন। বাড়ি থেকে যখন বেরিয়েছেন তখন তিনি হয়তো জানতেন না, কিন্তু ঈশ্বর জানতেন যে তার আয়ু আর নেই।
ওই জন্যই বাড়ি থেকে পরিবারের লোকের কাছ থেকে তাকে আলাদা করে দিয়েছে। নইলে পরিবারের লোক হচ্ছে মায়া, মমতা, সংসারের টান, এগুলো থেকে বেরিয়ে আসতে না মানুষ পারে না। আমার চারিপাশে যদি আমার ভোগ, কামনা, বাসনা, ভালোবাসা এগুলো ঘিরে থাকে, যমরাজ পারে না আমাদের নিতে, সবাইকে সরিয়ে দেয়, সবাইকে সরিয়ে দেয়। তারপরে আমাদের আত্মাটা অচিন পাখি খাঁচা থেকে বেরিয়ে যায়। আজকের আমার মৌয়ের জন্য একটা কথা মনে হচ্ছে, মৌ, ঈশ্বর যা করে তার পেছনে কোনো কারণ থাকে, তুমি কষ্ট পেও না। কল্লোলের লাইভটা দেখছিলাম, কাজের চাপে তো সময় মতো দেখতে পারিনি, কেঁদে ফেলেছি আমি মৌকে দেখে। মনে হচ্ছিল যদি সামনে পেতাম, সামনে থাকতে পারতাম, ওকে জড়িয়ে ধরে বুকের মধ্যে নিয়ে বলতাম, কাঁদিস না মৌ, তোর বাবা তোর কাছেই ফিরে আসবে। প্রত্যেকটা ক্রিয়েটারের থাম্বনেল টাইটেলে দেখেছিস, প্রত্যেকে প্রার্থনা করছে মৌয়ের বাবা মৌয়ের কোলে মৌয়ের সন্তান হিসেবে আসুক। আজকে এই মেয়েটাকে কত যন্ত্রণা, কত কষ্ট দিয়েছিস তোরা, তোদের ভালো হবে? ঈশ্বর তোদের ভালো রাখবে না, কোনো না কোনো দিক দিয়ে তোদের এই যন্ত্রণা তোদের ভোগ করতে হবে। কালকেও লাইভে বসে বলছে ওই হারামজাদি যে এমন কপাল, মরা বাবার মুখটা দেখতে পারলো না। তুই জ্যান্ত বাবার মুখ 2 বেলা দেখ, দেখ মৌ দেখতে পেলো কি না পেলো সে চিন্তা তোর করা লাগবে না। আবার বলছে কারোর কেউ মরেছে, আমি ও ভুলে গেছি। বদমাইশরা বলে মরেছে তার প্রমাণ কি? মিথ্যেও তো হতে পারে। যতক্ষণ ক্যামেরায় না দেখবো ততক্ষণ বিশ্বাস করবো না। তোকে বিশ্বাস করতে কে বলেছে? এই জানোয়ার, এই শয়তান, তোকে কে বলেছে বিশ্বাস করতে? ও বিশ্বাস করে না, তোকে বিশ্বাস করতে কে বলেছে? ক্যামেরায় মরা মানুষ দেখাবে তোদের মতো? মৌ তার বাবাকে বেচে পয়সা খাবে না, মরা ওনাকে দেখাতে হবে। যা যা, তোর মা মরলে তুই দেখিস, মৌয়ের বাবা মরেছে, তোর দেখার কি আছে রে? এই ছাগল, আমি যদি আমার ছেলে হতো না, আমি বলে দিতাম যে ও যেন আমার মুখে অগ্নি না করে। ওর মতো কুলাঙ্গার ছেলে জন্ম দিয়ে সেই মা নিজেকে ধিক জানাবে, নিজেকে ধিক জানাবে। কি সুন্দর বলছে মরেছে তার প্রমাণ কি? চুত্তো মেরে তার মুখ ভেঙে দিতে হয়, জানোয়ার কোথাকার। আল্লাহর অসভ্য, আমি এরকম জানোয়ার দেখিনি। এদের লজ্জা, শরম, ঘেন্না, পিত্তি কিচ্ছু নেই। বলে কি ক্যামেরায় দেখবো তার বিশ্বাস করবো। তোর জীবনে বিশ্বাস করতে বলেছে তোকে কেউ? তোকে বলেছে মৌ আমার বাবা মারা গেছে তুমি বিশ্বাস করো? যা না নেত্য কর, হিন্দি ক্যাসেট চালিয়ে দিয়ে তোর বউ আর তুই টাল্লি হয়ে 1 নম্বরে চুল্লু খোর। দেখে মনে হয় না এক গাদা দম দিয়ে এসে বসেছে, কি বলে তার ঠিক নাই। একটা মানুষের মারা গেছে একটা শিক্ষিত ছেলে, আত্মার শান্তি কামনা করি, আত্মা বলেও তাও জানে না, ছাগল কোথাকার। ওই কথা বলিস না, শুধু ম্যাঁ করে ডাকবি, বুঝলি? আর তোর গলায় বেল্ট লাগিয়ে, বেল্ট না দড়ি লাগিয়ে ওই ঘাস পাতা খেতে তোর বউ খুঁটো গেড়ে তোকে গোসর দিয়ে রাখবে। অসভ্য জানোয়ার ছেলে প্রমাণ চাইছে যে মরেছে কিনা, তার প্রমাণ কি? তোর বউ শুনে এসেছে অর্পিতার ভিডিওটা দেখ গিয়ে, একদিন যে তোকে সাপোর্ট করতো, দেখ গিয়ে, জানোয়ার ছেলে দেখ গিয়ে। মাকে যে দেখে না, মায়ের টাকা চুরি করে আনে, ওকে চোর বলা যাবে না, চোর। আর এই চোরের প্ল্যান করেছে হচ্ছে এই বদমাস ছেলেটা, এই বদমাস ছেলেটা। লোভ, অতিরিক্ত লোভ ওদের। ওই 30,000 টাকার মায়া ভোগ করতে পারেনি, আসলে হিংসা। ভেবেছিল ওই টাকা হয়তো মা তুলে দাদা বৌদিকে দেবে। আরে দাদা বৌদির এত অভাব পড়েনি, দাদা বৌদিরও এত অভাব পড়েনি যে ওই বৃদ্ধ মায়ের ওই টাকা তাদের তুলে নিয়ে ঘরে। বলছে কি ওই টাকা যদি ওই বাড়িতে থাকতো তাহলে কি হতো, নষ্ট করে ফেলতো। কই, টাকা তো ব্যাংকে রেখে আসলো, টাকা ব্যাংকে রেখে আসলো। দেখিস নি? কি ভাবিস নিজের মতো নিজের দাদাকে ভাবিস? না রে, তোর থেকে উল্টো। তুই যা, তোর দাদা ঠিক তার উল্টো। তারা ইনকাম করে, তারা নতুন বিজনেস খুলেছে, সহ্য করতে পারছিস না তাই না? খুব জ্বলে যাচ্ছে। অ্যাকচুয়ালি বন্ধুরা, এই যে মৌ কল্লোল যে খেটে খাচ্ছে না, এটা ওরা সহ্য করতে পারছে না। যেন তেন প্রকারে ওদের বদনাম করে এরা থাকবে, এই হচ্ছে এদের ইরাদা। বুঝতে পারলে? আজকে এই রাম ছাগলটাকে আমি কয়েকটা কথা বলবো শেষে। তোকে জন্ম দিয়েছিল তোর মা 9 মাস 10 দিন গর্ভে ধারণ করে, তোকে জন্ম দিয়েছিল। সেই জন্মের কষ্টটা তোর মা জানে, আর আমরা জানি কিভাবে জন্ম দেওয়ার কষ্ট মা পায়, সে নর্মাল ডেলিভারি হোক আর সিজার হোক। সেই ঋণ তুই কোনোদিন শোধ করতে পারবি? তোকে লোকের বাড়ি কাজ করে, লোকের বাড়ির বাসন মেজে রান্না করে তোর মা তোকে খাইয়ে মানুষ করেছে। তোর বাবা হয়তো মাঠে ঘাটে খেটে মানুষ করেছে তোকে। তুই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করিস,
তোর ক্ষমতা নেই 15,000 টাকা ঋণ শোধ করার? তোর বউ প্রতিবার এসে ক্যামেরার সামনে বলে আমি শাশুড়ির ঋণ শোধ করেছি। শাশুড়ি লজ্জা করে না? নিজের মুখে নিজে জুতো মার। তুই তোর মায়ের ঋণ শোধ করতে পারিসনি, তোর বউ শোধ করেছে, সেটা নিয়ে তুই বউয়ের পা চাটছিস। মায়ের ঋণ শোধ করা যায়? 15,000 টাকা দিয়ে সব শোধ হয়ে গেল। 15,000 টাকা দিয়ে সব শোধ হয়ে গেল। যে ভদ্রমহিলা কথা বলতে পারে না, তার যত দোষী থাকুক, তুই বউকে দিয়ে, এত শাশুড়িকে দিয়ে, তোর দাদার বাড়িতে তোর দাদা বৌদির সামনে তোর বউ শুধু মারতে বাকি রেখেছে। তোর মাকে তোর বউ শুধু মারতে বাকি রেখেছে। তোর বউয়ের ধমকানি চমকানিতে তোর মা দরদর করে ঘামছিল। আর তেমনি তেমনি এই ভদ্রমহিলা যিনি তোর শাশুড়ি, তিনি আবার উল্টে মৌকে বোঝাচ্ছিল। সে মেয়েকে বোঝাচ্ছিল না। কোন অধিকারে তোর মাকে গিয়ে ধমকায় তোর বউ তোর শাশুড়িকে নিয়ে গিয়ে? আর কল্লোল এমন একটা ছেলে, শুধু সম্মান, তোর শাশুড়িকে সম্মান করেছে, তোর বউকে সম্মান করেছে। ওরা ঘাড় ধাক্কা দিয়ে তোর ওই বাড়ি থেকে বের করে দেয়নি? পারতো দিতে। কল্লোল বলতে পারতো আমার মাকে এরকম করে বলার অধিকার নেই, শুধু সে সম্মান করেছে। অধিকার কোথায় পাস বউ দিয়ে মাকে অপমান করার? বউ কোথায় পেলি? আগে তো তুই জন্ম নিয়েছিস মায়ের কোলে। সেই মা তোকে খাইয়ে বুকে দুধ দিয়ে মানুষ করে, তোকে কষ্ট করে খাইয়ে পড়ে বড় করে পড়াশোনা শিখিয়ে তুই চাকরি পেয়েছিস। তোর বউ ফুটানি মেরে খাচ্ছে, ফুটানি মেরে জামা কাপড় পরছে। তোর মা একটা কাপড় আর কি এক মুঠো ভাতের অধিকারী নয়? যেখানেই থাকুক, যার কাছেই থাকুক, তোর উচিত মাস গেলে মাকে 10 থেকে 5,000 টাকা দেওয়া। এটা তার অধিকারের মধ্যে পড়ে। আজকে যদি ওই মহিলা কোর্টে গিয়ে তোর বিরুদ্ধে কেস করে, কোর্ট টাকা আদায় করে দিতে বাধ্য, যেহেতু তুই চাকরি করিস। বউয়ের যেমন অধিকার তার স্বামীর ভাত কাপড়ের, তেমনি মায়েরও অধিকার কর্মরত সন্তানের ভাত কাপড়ের অধিকার পাওয়ার। কথা বলিস কোন লজ্জায়? ঘেন্না করে না? ওই মুখ নিয়ে ওয়াইটিতে আসিস কেন? তোর ওই পোড়া মুখ নিয়ে আসিস কেন যে মাকে ভাত দিতে গেলে তার কম পড়ে যায়? শ্বশুর শাশুড়িকে নিয়ে শান্তিনিকেতনে ঘুরে বেড়েছিস, লজ্জা করেনি? বেহায়া বেশরম ছেলে। শ্বশুর শাশুড়িকে নিয়ে কালীঘাটে, হ্যাঁ তারাও প্রাপ্য, তার মেয়ে মানুষ করে তোর হাতে দিয়েছে, তারাও প্রাপ্য। তাহলে তাদের প্রাপ্যটা তারা পাবে, আর তোর মা বঞ্চিত হবে। কল্লোলের কাছে থাকুক না থাকুক, মৌ তাকে খেতে পড়তে দিক না দিক, তোর উচিত মাকে প্রতি মাসে টাকা দেয়া। তুই বলবি না আমার কাছে না এলে দেবো না। কেন? তোকে কি বুকের দুধ দিত না তোর মা? কল্লোলকে খাইয়ে পড়ে মানুষ করেছে, তোকে করায়নি? তাহলে তোর টাকার অধিকার তোর মায়ের আছে। তোর বড় সাহস কি করে হয় যে তোর বউ গিয়ে তোর মাকে ধমকায়? তুই এমন ভেড়া হয়ে গেছিস নাকি তোর শ্বশুর শাশুড়ি তোকে মাদুলি কবজ করেছে? জানোয়ার কোথাকার! তুই একটা মানুষ না, তুই মানুষ না। তুই মাকে, তুই নিজে গিয়ে দেখতে পারিস না মাকে? তুই গিয়ে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসিস, তবু মায়ের কাছে যাস না। একবার মাকে এনেছিলিস, ভেবেছিলিস ভিউ হবে, যখন ভিডিওয় ভিউ হচ্ছে না তখন আর মাকে রাখিসনি। কিভাবে রেখেছিল তোর মা, তোর মাকে, মেয়ে তোর বউ? দেখেছিলিস? বাড়ির কাজের লোকের থেকেও খারাপ রেখেছিল। আর তুই বড় বড় কথা বলিস। তোর মা তোকে ভালোবাসে না। সন্তান কখনো মায়ের কাছে অবজ্ঞার পাত্রী হয় না, অবহেলনার পাত্র হয় না। মা সন্তানকে সব সময় সমান দেখে। বরঞ্চ যে ছেলেটা কমা, যে সন্তান কমা দুর্বল, তাকে একটু সাপোর্টটা বেশি দেয়। উনি জানে যে তোর চাকরি আছে, তুই অন্তত ভাত কাপড়ের অভাবে পাবি না। কিন্তু কল্লোল, ওই ইউটিউবের ওপরে তাদের ভরসা। তার হয়তো ক্ষমতা নেই ছেলেকে কিছু দেওয়ার, কিন্তু কাছে থেকে মানসিক সাপোর্টটা যে দেয়, সেটাই হচ্ছে বড় কথা। সেটাই বড় কথা। তার যেখানে থাকার ইচ্ছা হবে সে সেখানে থাকবে। তোর বউ গিয়ে ধমকানোর কে? তুই গিয়ে যদি মার হাতটা ধরে বলতিস, মা আমার কাছে চলো, যা হবার হয়েছে, এবার আমি বুঝে নেবো তুমি কেমন করে থাকবা। বলিসনি তো কোনোদিন না? বউকে পাঠাস। বউকে কি করতে পাঠাস? তোর মাকে সেদিন শুধু মারতে বাকি রেখেছিল। তোদের ভাগ্য ভালো আমার মতো পেটে তোরা জন্মাসনি, নইলে তোকে ঔকাত দেখিয়ে দিতাম, ঔকাত দেখিয়ে দিতাম। তোর মা তোর অধীনে নয়। তোরা যে বাড়িটায় আছিস, তোদের ঘর রয়েছে, ওটা তোর বাবার ভিটা, তোর শ্বশুরের ভিটা নয়। তুই বাড়ির দায়িত্ব পালন করবি না বলে বউ নিয়ে শ্বশুর বাড়ি চলে গেছিস। তোর মা কি তোর শ্বশুর বাড়ি গিয়ে তোর সন্তান মানুষ করে দেবে? জন্ম দিয়েছিস তুই, তোরা, তোর বাচ্চা মানুষ করবে কেন তোর মা? তোদেরকে মানুষ করে দিয়েছিল, তোদের মানুষ করেনি তোর মা।
তুমি মায়ের ঋণ শোধ করা, মায়ের ঋণ শোধ করা। তোমার বউ রোজ নটঙ্কি করে, তাই না? আর চুরি কেন বলবো না, না বলে টাকা তুলেছিল কেন? তোর বউ কিসের দরকার ছিল ব্যাংকের থেকে? সেই টাকা তো ব্যাংকে রয়েছে। তোর বউ তুলতে গেল কার পারমিশনে? যাদের কাছে থাকে তাদের ফোন করে বলেছিল? শাশুড়ি যতই টাকা দিক, জোর করে দিক, যা করে দিক, শাশুড়ির টাকা কেন হাতে নিয়েছিল? কেন ওই টাকা নিয়ে এসে কানের দুল কেনা হয়েছিল? কৈফিয়ত দিতে পারবি? তোর মায়ের টাকায় তোর অধিকার আছে, তোর মায়ের টাকায় তোর বউয়ের অধিকার আছে, কিন্তু তোর টাকায় তোর মায়ের অধিকার নেই। এ কেমন বিচার? ঠাটিয়ে জুতোর বাড়ি মারবো তোর মুখে। তো বন্ধুরা, এদের কি বুঝাবো? এর মতো জানোয়ার ছেলে, বললাম না, এর মতো ছেলে জন্ম দেওয়ার থেকে নিঃসন্তান থাকা ভালো। এরকম কুলাঙ্গার ছেলে। আর মানুষের না ছেলে সন্তানের প্রতি ভক্তি কমে আসবে এই এই নরকের কীটটাকে দেখলে। তা ওদের মিথ্যা পর্দা এক এক করে ফাঁস হবে, কিন্তু ওদের লজ্জা হবে না। যে ছেলে মায়ের ঋণ শোধ করে বউয়ের টাকায়, তার তার ওই প্যান্ট শার্ট পরার থেকে নাইটি পরে হাতে চুরি নিয়ে থাকাই ভালো। তা চলো বন্ধুরা, আজকে এইটুকু থাকলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর মোয়ের বাবার কাজকর্ম হয়তো এতক্ষণে সম্পন্ন হয়ে গেছে। ঈশ্বরের কাছে আবারও প্রার্থনা করি, দাদা যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করছি। চলো টাটা আমার ভিউয়ার্সদের জন্য।